বিসিএস লিখিত প্রস্তুতির বিজ্ঞান বিষয়ের এই সিরিজের গত পর্বে আমরা পলিমার সম্পর্কে ডিটেলস পড়ছিলাম। আজকের পর্বে আমরা বায়ুমণ্ডল সম্পর্কে পড়ব, যেটা হচ্ছে অষ্টম অধ্যায়। আমরা সায়েন্স অ্যাওয়ার্ড থেকে পড়ছি। এখানে আমরা আজকের টপিকে পড়ব বায়োস্ফিয়ার, হাইড্রোস্ফিয়ার, তারপর হচ্ছে আয়নস্ফিয়ার, এরপর হচ্ছে রোল অফ অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড এন্ড নাইট্রোজেন, পোর্টেবল এন্ড পলিউটেড ওয়াটার এন্ড পাস্তুরাইজেশন। বায়ুমণ্ডল চ্যাপ্টারের প্রশ্নগুলো আমরা দেখি। 25তম বিসিএসে আসছিল বায়ুমণ্ডল কাকে বলে, বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরগুলোর নাম লিখুন, বায়ুমণ্ডলের স্তরবিন্যাস, পুরো বায়ুমণ্ডলের ভর কত। এগুলো হচ্ছে 43 এবং 44 কোয়েশ্চেন। তার মানে হচ্ছে সবগুলো 25, 43, 44 সেম কোয়েশ্চেনই আসছিল, রিপিট হচ্ছিল। এরপর 40 বিসিএস আসছে বায়ুমণ্ডলের স্তর কয়টি ও কি কি। এই যে এখানে স্তর, যে কোনো দুইটি স্তরের বৈশিষ্ট্য লিখুন। তো আমরা যে কয়টা স্তর আছে সবগুলোর বৈশিষ্ট্য আমরা দেখে নিব এই প্রশ্নে। 44 এর কোয়েশ্চেন ছিল পরিবেশের জন্য ট্রপোমণ্ডলের গুরুত্ব। দশম বিসিএস এ ছিল আয়ন স্তর কি কি কাজে লাগে। 43 ছিল বায়ুমণ্ডলের উপাদান কি কি। 44 হচ্ছে শতকরা পরিমাণ উল্লেখপূর্বক বায়ুমণ্ডলের উপাদানগুলোর নাম লিখুন। 40 বিসিএস এ আসছে বায়ুমণ্ডলে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড এবং নাইট্রোজেনের ভূমিকা। 23তম বিসিএস আসছিল আপেক্ষিক আর্দ্রতা বলতে কি বোঝায়। 22তমতে ছিল কৃত্রিম উপায়ে কিভাবে বৃষ্টি ঘটানো যায়। 29তম বিসিএস এ ছিল মৌসুমী বায়ু বলতে কি বোঝায়। 15তম বিসিএস এর ছিল আবহাওয়া ও জলবায়ু বলতে কি বোঝায় এবং এদের মধ্যে পার্থক্য। 37 ছিল বজ্রপাতের কারণ। 29তমতে ছিল সুস্থ পৃথিবীর জন্য চাই সমুদ্র, এই স্লোগানের উপর মন্তব্য করুন। 25তমতে ছিল সুনামি। 46 ছিল সম্ভবত টর্নেডো এবং সুনামির মধ্যে পার্থক্য কি, এই ধরনের একটা কোয়েশ্চেন ছিল। দশম বিসিএস এ ছিল সামুদ্রিক জলোচ্ছ্বাস কি। 40 বিসিএস এ ছিল জোয়ার ভাটা এবং দিনে 2 বার জোয়ার ভাটা হয় কেন। 28তম বিসিএস এর প্রশ্ন সাইক্লোন কি এবং টর্নেডোর সাথে সম্পর্ক কি, এটাই হচ্ছে 46 এ রিপিট হয়েছিল। তারপর এসআইডিআর কি, গর্জনশীল চল্লিশা কি, এটা হচ্ছে 20তম বিসিএস এ আসছিল। জীবমণ্ডল, বায়োস্ফিয়ার, বায়ুমণ্ডল, হাইড্রোস্ফিয়ার এবং আয়নমণ্ডল, আয়নোস্ফিয়ার কাকে বলে। জীবমণ্ডল বা বায়োস্ফিয়ার হলো জল, স্থল এবং বায়ুমণ্ডলে বসবাসকারী জীবসমূহকে একত্রে জীবমণ্ডল বলে। জল, স্থল এবং বায়ুমণ্ডলে বসবাসকারী জীবসমূহকে জীবমণ্ডল বলে বা বায়োস্ফিয়ার বলে। ভারীমণ্ডল বা হাইড্রোস্ফিয়ার, বায়ুমণ্ডল বলতে বোঝায় পৃথিবীর সকল জলরাশির অবস্থান ভিত্তিক বিস্তরণ। পৃথিবীর সকল জলরাশির অবস্থান ভিত্তিক বিস্তরণ। পৃথিবীর সকল জলরাশির শতকরা 97 ভাগ পানি রয়েছে সমুদ্রে, আর মাত্র 3 ভাগ পানি রয়েছে নদী, হিমবাহ, ভূগর্ভস্থ হ্রদ, মৃত্তিকা, বায়ুমণ্ডল এবং জীবমণ্ডলে। 97 ভাগই হচ্ছে সমুদ্রে। আয়নমণ্ডল হলো মেসোমণ্ডলের উপরের স্তর, আয়নমণ্ডল নামে পরিচিত। এটি ভূপৃষ্ঠ থেকে 80 কিলোমিটার ঊর্ধ্ব হতে 640 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। 80 থেকে 640 কিলোমিটার। বায়ুমণ্ডল কাকে বলে, বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরের নাম লিখুন। এটা 25-এ আসছে, 43-তে আসছে, 44-এ আসছে, খুবই ইম্পর্টেন্ট। তো আমরা দেখি বায়ুমণ্ডল, যে গ্যাসীয় আবরণ পৃথিবীকে বেষ্টন করে রেখেছে তাকে বায়ুমণ্ডল বলো। তাহলে বায়ুমণ্ডল হচ্ছে একটা গ্যাসীয় আবরণ যেটা পৃথিবীকে বেষ্টন করে রেখেছে। বিভিন্ন উপগ্রহ ও গবেষণার মাধ্যমে জানা গেছে ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে প্রায় 10,000 কিলোমিটার পর্যন্ত বায়ুমণ্ডল বিস্তৃত। 10,000 কিলোমিটার। 10,000 কিলোমিটার। বায়ুমণ্ডলের ভর হচ্ছে 5 × 10⁻18। বায়ুমণ্ডলের স্তর হলো 5টি: ট্রপোমণ্ডল, স্ট্রেটোমণ্ডল, মেসোমণ্ডল, তাপমণ্ডল এবং এক্সোমণ্ডল। বায়ুমণ্ডলের স্তরগুলো কি কি এবং 2টি স্তর সম্পর্কে লিখুন, বৈশিষ্ট্য লিখুন। 40 বিসিএস এর প্রশ্ন। বায়ুমণ্ডলের স্তর হলো যে সমস্ত উপাদানে গঠিত তাদের প্রকৃতি, বৈশিষ্ট্য ও উষ্ণতার পার্থক্য অনুসারে ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে পর্যায়ক্রমে 5টি স্তরে ভাগ করা যায়, যথাক্রমে ট্রপোমণ্ডল, ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ার বা ট্রপোমণ্ডল। বায়ুমণ্ডলের যে স্তরটি ভূত্বকের সব থেকে নিচের স্তরে অবস্থিত সেটাই হচ্ছে ট্রপোমণ্ডল বা ট্রপোস্ফিয়ার। ভূপৃষ্ঠের নিরক্ষীয় অঞ্চল থেকে 16 থেকে 19 কিলোমিটার এবং মেরু অঞ্চলে প্রায় 8 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। তাহলে মেরু অঞ্চলে 8 কিলোমিটার, নিরক্ষীয় অঞ্চলে 8-এর দ্বিগুণ, মানে হচ্ছে
16 কিলোমিটার পর্যন্ত, 16 কিলোমিটার থেকে 19 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্বসীমাকে ট্রপোপজ বলে। তাহলে ট্রপোমণ্ডল, এটা যদি ট্রপোমণ্ডল হয়, এটার উপর যদি স্ট্র্যাটোমণ্ডল হয়, ট্রপোমণ্ডল আর স্ট্র্যাটোমণ্ডলের মাঝখানে যেটা, এটা হচ্ছে ট্রপোবিরতি বা ট্রপোপজ। এই স্তরের উচ্চতা যত বাড়তে থাকে, বায়ুর ঘনত্ব এবং উষ্ণতা তত কমতে থাকে। বায়ুর ঘনত্ব এবং উষ্ণতা কমতে থাকে। এই স্তরে বায়ু প্রবাহ, ঝড়, মেঘ, বৃষ্টি, কুয়াশা, তুষারপাত, শিশির ইত্যাদি সৃষ্টি হয়। ট্রপোমণ্ডলে ধূলিকণা থাকে এবং বায়ুমণ্ডলের ওজনের শতকরা 75 ভাগ এই স্তরে বহন করে। বায়ুমণ্ডলের ওজনের 75 ভাগ, 75% ট্রপোস্ফিয়ারে থাকে। তো আমরা যদি একটা চিত্র দেখি, আমাদের এটা যদি মাদার আর্থ হয়, মানে পৃথিবী হয়, তাহলে প্রথম অংশটা হচ্ছে, প্রথম 16 থেকে 19 কিলোমিটার পর্যন্ত হচ্ছে ট্রপোমণ্ডল। ট্রপোমণ্ডল এবং স্ট্র্যাটোমণ্ডলের মাঝখানে হচ্ছে ট্রপোপজ। আর স্ট্র্যাটোস্ফিয়ার এবং স্ট্র্যাটোপজের উপরের অংশ হচ্ছে ওজোনস্ফিয়ার, মানে হচ্ছে আমরা বলতে পারি ওজোন স্তর হচ্ছে কোথায় অবস্থিত, স্ট্র্যাটোস্ফিয়ারে অবস্থিত। এরপর স্ট্র্যাটোপজের পরে মেসোস্ফিয়ার শুরু হয়, আর মেসোস্ফিয়ারের উপরে হচ্ছে মেসোপজ। মেসোপজ থেকে উপরে যখন আমরা যাব থার্মোস্ফিয়ার, থার্মোস্ফিয়ারের পরে হচ্ছে এক্সোস্ফিয়ার। এই মেসোস্ফিয়ারের এই জায়গায় কি থাকে, আয়নমণ্ডল থাকে। তাহলে ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, ওজোনোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, এরপর আয়নমণ্ডল, এরপর থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার। আর আমরা যদি উচ্চতাগুলো দেখি, পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে 15 কিলোমিটার উচ্চতা পর্যন্ত ট্রপোস্ফিয়ার বিস্তৃত। এরপর 50 কিলোমিটার পর্যন্ত স্ট্র্যাটোস্ফিয়ার, 80 কিলোমিটার পর্যন্ত মেসোস্ফিয়ার, তারপর এরপরে 500 কিলোমিটার পর্যন্ত থার্মোস্ফিয়ার, প্রায় 960 কিলোমিটার থেকে বাইরের অংশ 10,000 কিলোমিটার পর্যন্ত হচ্ছে এক্সোস্ফিয়ার। স্ট্র্যাটোমণ্ডল, স্ট্র্যাটোস্ফিয়ার বায়ুমণ্ডলের দ্বিতীয় স্তর হলো স্ট্র্যাটোমণ্ডল। স্ট্র্যাটোস্ফিয়ার উর্ধ্বে 50 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। স্ট্র্যাটোমণ্ডলের বৈশিষ্ট্য: স্ট্র্যাটোমণ্ডলের ঘনত্ব ও চাপ অনেক কম। এই স্তরেই ওজোন গ্যাসের পরিমাণ বেশি থাকায় সূর্য হতে আগত অতিবেগুনি রশ্মি এই ওজোন স্তর শুষে নেয়। আর ওজোন হচ্ছে অক্সিজেনের 3টি পরমাণু দ্বারা গঠিত অণু, ওজোন অণু দ্বারা গঠিত হয় ওজোন স্তর। স্ট্র্যাটোমণ্ডলে ধূলিকণার পরিমাণ নগণ্য, মেঘ দেখা যায় না। এই স্তরে আবহাওয়া শুষ্ক ও শান্ত থাকে। সাধারণত জেট বিমানগুলো এই স্তর দিয়ে চলাফেরা করতে পারে, কারণ ঝড় বৃষ্টি থাকে না। তাহলে এই কয়েকটা ইনফরমেশন লিখলে হবে। ওজোন স্তর আছে, ঘনত্ব ও চাপ অনেক কম, মেঘ দেখাই যায় না, জেট বিমানগুলো এই স্তরে চলে কারণ হচ্ছে আবহাওয়া শুষ্ক ও শান্ত থাকে। এরপর মেসোমণ্ডল হলো স্ট্র্যাটোবিরতির উপর। স্ট্র্যাটোবিরতি থেকে প্রায় 80 কিলোমিটার পর্যন্ত স্তরটাকে বলা হচ্ছে মেসোমণ্ডল বা মেসোস্ফিয়ার। তাহলে স্ট্র্যাটোমণ্ডলের উপর 80 কিলোমিটার পর্যন্ত মেসোমণ্ডল বিস্তৃত। এখানে মেসোমণ্ডলের ঊর্ধ্বসীমায় বায়ুর তাপমাত্রা প্রায় 65.5 ডিগ্রি সেলসিয়াস হয়ে যায়, অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধি পায়। এই মণ্ডলের বায়ুচাপ খুব কম। মেসোমণ্ডলের বায়ুমণ্ডলের সবচেয়ে শীতলতম তাপমাত্রা ধারণ করে। তাহলে সবচেয়ে বেশি শীতলতম তাপমাত্রা ধারণ করে কোথায়? মেসোমণ্ডলে। সাধারণত যেসব উল্কা মহাকাশ থেকে পৃথিবীর দিকে ছুটে আসে সেগুলো এই স্তরে এসে পুড়ে যায়। উল্কাপতন এলাকাটি ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে প্রায় 5,500 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। তাপমণ্ডল বা থার্মোস্ফিয়ার: মেসোবিরতির উপরে 500 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত বায়ুস্তরকে তাপমণ্ডল বা থার্মোস্ফিয়ার বলে। তাপমণ্ডলের বৈশিষ্ট্য হলো, তাপমণ্ডল বায়ু খুব হালকা, এখানে তাপের পরিবহনও নগণ্য। তীব্র সৌর বিকিরণে রঞ্জন রশ্মি এবং অতিবেগুনি রশ্মির সংঘাতে এই অংশে বায়ু আয়নযুক্ত হয়। এই জন্য একে আয়নমণ্ডল বা আয়নোস্ফিয়ারও বলা হয়। পৃথিবীর পৃষ্ঠ থেকে যে বেতার তরঙ্গ পাঠানো হয় তা এই স্তরের মধ্য দিয়ে প্রতিফলিত হয়ে আবার পৃথিবীতে ফিরে আসে। এই স্তরে বায়ুমণ্ডলের তাপমাত্রা অত্যন্ত দ্রুত হারে বৃদ্ধি পেয়ে 1480 ডিগ্রি সেলসিয়াসে এসে পৌঁছায়। তাহলে তাপমাত্রা সবচেয়ে কম থাকে মেসোমণ্ডলে, শীতলতম তাপমাত্রা, আর তাপমণ্ডলে হচ্ছে সর্বোচ্চ 1480 ডিগ্রি পর্যন্ত পৌঁছায়। এক্সোমণ্ডল হচ্ছে তাপমণ্ডলের উপরে প্রায় 960 কিলোমিটার পর্যন্ত এই এক্সোমণ্ডলের বিস্তার। এক্সোমণ্ডলের বৈশিষ্ট্য হলো, এখানে
তাপমাত্রা প্রায় 300 ডিগ্রি সেলসিয়াস থেকে 1650 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত যায়। এক্সোমন্ডলের পরই হচ্ছে বিষমমন্ডল শুরু হয়। আয়নমন্ডলের বহিঃসীমায় হলো এক্সোমন্ডল, যেখানে হাইড্রোজেন গ্যাসের উপস্থিতি বেশি পাওয়া যায়। এখানে খুব সামান্য পরিমাণ আর্গন, হিলিয়াম, অক্সিজেন, নাইট্রোজেন ইত্যাদি পাওয়া যায়। পরিবেশের জন্য ট্রপোমন্ডলের গুরুত্ব আলোচনা। বায়ুমণ্ডলে যে স্তরটি ভূত্বকের সবথেকে নিচের স্তরে অবস্থিত সেটি হলো ট্রপোমন্ডল বা ট্রপোস্ফিয়ার। ট্রপোমন্ডল ভূপৃষ্ঠ হতে নিরক্ষীয় অঞ্চলে প্রায় 16 থেকে 19 কিলোমিটার পর্যন্ত অবস্থিত এবং মেরু অঞ্চলে প্রায় 8 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। ট্রপোমন্ডলের স্তরে অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্প, ধূলিকণা থাকে, যা উদ্ভিদ ও প্রাণীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই স্তরে বায়ু প্রবাহ, ঝড়, মেঘ, বৃষ্টি, কুয়াশা, তুষারপাত, শিশির ইত্যাদি সৃষ্টি হয়। অর্থাৎ জীবের বেঁচে থাকার জন্য সব উপাদান ট্রপোমন্ডলে রয়েছে, তাই পরিবেশের জন্য ট্রপোমন্ডলের গুরুত্ব অপরিসীম। এখন যদি বলে বায়ুমণ্ডলের গুরুত্ব কি, ঠিক একই জিনিসগুলো রিপিট করবো আমরা এখানে, আলাদা করে মেনশন করার মতো কি আছে এখানে? তেমন কিছুই নাই, সবগুলো উপরে যা পড়ছে এগুলোকে নিজেদের মতো করে গুছাই লিখবো। আয়ন স্তর কি এবং কি কাজে লাগে? দশম বিসিএস এর প্রশ্ন। মেসোমন্ডলের উপরের স্তর আয়ন স্তর নামে পরিচিত। এটি ভূপৃষ্ঠের 80 কিলোমিটার ঊর্ধ্ব হতে 640 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। 80 থেকে 640 হচ্ছে আয়ন স্তর। আয়ন স্তরের কাজ হচ্ছে এই স্তর থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়ে পৃথিবীতে ফিরে আসে, ফলে সংবাদ আদান প্রদান সম্ভব হয়। এই অংশে অক্সিজেনযুক্ত কণাগুলো ভেঙে বিদ্যুৎযুক্ত কণায় পরিণত হয়। বায়ুর উপাদানগুলো কি কি? 43 বিসিএস এর প্রশ্ন, 44 এর কোয়েশ্চেন। বায়ুমণ্ডলে প্রধানত 3 প্রকার উপাদান থাকে। একটা হচ্ছে বিভিন্ন প্রকার গ্যাস, তারপর হচ্ছে জলীয় বাষ্প, তারপর আরেকটা হলো ধূলিকণা ও কণিকা। গ্যাসগুলোর মধ্যে আছে নাইট্রোজেন 78.2%, 02%, অক্সিজেন আছে 20.71%, আর্গন আছে 0.80%, জলীয় বাষ্প হচ্ছে 0.41% জলীয় বাষ্প, কার্বন ডাই অক্সাইড হচ্ছে 0.03%। অন্য গ্যাস সমূহের মধ্যে ওজোন গ্যাস হচ্ছে 0.001%, ধূলিকণা ও কণিকা হচ্ছে 0.01%। তাহলে সবচেয়ে বেশি আছে নাইট্রোজেন 78.02, আর আমাদের প্রয়োজনীয় অক্সিজেন আছে 20.71। বায়ুমণ্ডলের গ্যাসীয় উপাদানের বর্ণনা দিন। অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেনের ভূমিকা কি কি? 40 বিসিএস এর কোয়েশ্চেন। নাইট্রোজেন হলো বায়ুমণ্ডলের নিষ্ক্রিয় গ্যাস হিসেবে অবস্থান করে। এটি ধ্রুব বা কনস্ট্যান্ট গ্যাস, যা অপরিবর্তনীয়। বায়ুমণ্ডলে নাইট্রোজেনের অক্সিজেনের দ্রাবক হিসেবে কাজ করে। এর দ্বারা বিভিন্ন ব্যাকটেরিয়ার ক্রিয়া পরিবর্তিত এবং যৌগ গঠিত হয়, যা খাদ্য উৎপাদন এবং অঙ্গজ গঠনে উদ্ভিদ জগতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এছাড়া জীবজগতের প্রোটিন জাতীয় খাদ্য প্রস্তুত করতে সাহায্য করে। অক্সিজেন একটি সক্রিয় গ্যাস। প্রাণীর জীবন ধারণের জন্য অক্সিজেনের অপরিহার্য। এটি প্রাণীর শ্বাস গ্রহণ এবং শক্তি ও উত্তাপ বৃদ্ধির কাজে ব্যবহৃত হয়। কার্বন ডাই অক্সাইড হলো পরিমাণ বায়ুমণ্ডলে মাত্র 0.03% হলেও এর গুরুত্ব অপরিসীম, কারণ উদ্ভিদের সালোক সংশ্লেষণ প্রক্রিয়া বা ফটোসিনথেসিসে খাদ্য উৎপাদনের জন্য আবশ্যকীয় উপাদান হিসেবে কার্বন ডাই অক্সাইড প্রয়োজন হয়। এছাড়া তাপ শোষণ ও জলবায়ু নিয়ন্ত্রণেও এটি ভূমিকা রাখে। ওজোন গ্যাস হচ্ছে O3, বায়ুমণ্ডলের গুরুত্বপূর্ণ উপাদান। এটি অক্সিজেনের 3টি পরমাণু দ্বারা গঠিত। পৃথিবীতে বসবাসকারী জীবজগতের জন্য ওজোন স্তর গুরুত্বপূর্ণ, কারণ এই গ্যাসটি সূর্যরশ্মির অতিবেগুনি রশ্মি বা আল্ট্রাভায়োলেট রেইজ শোষণ করে পৃথিবীকে প্রাণীর বসবাস উপযোগ্য করে রাখে। সূর্যের অতিবেগুনি রশ্মি ক্ষতিকর ক্যান্সার ও বিভিন্ন রোগ সৃষ্টি করতে পারে, যা জীবজগতের জন্য ক্ষতির কারণ। অন্যান্য গ্যাসসমূহের মধ্যে আছে হিলিয়াম, ক্রিপ্টন, জ্যানন, হাইড্রোজেন, রেডন, মিথেন, নাইট্রাস অক্সাইড, আর্গন, নিয়ন ইত্যাদি। তাহলে বায়ুমণ্ডল গঠনকারী উপাদান 3টি ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে গ্যাসীয় উপাদান, আর একটা হচ্ছে জলীয় বাষ্প, আর গুলো হচ্ছে ধূলিকণা বা ডাস্ট। 23তম বিসিএস এর প্রশ্ন, বাতাসের আপেক্ষিক আর্দ্রতা বলতে কি বোঝায়? কোন নির্দিষ্ট আয়তনের বায়ুতে প্রকৃত জলীয় বাষ্পের পরিমাণ এবং একই আয়তনের বায়ুকে একই উষ্ণতায় পরিপৃক্ত করতে যে পরিমাণ
জলীয় বাষ্পের প্রয়োজন হয়, দুটির অনুপাতকে আপেক্ষিক আর্দ্রতা বলে। অর্থাৎ উপরে থাকবে প্রকৃত জলীয় বাষ্পের পরিমাণ, জলীয় বাষ্পের পরিমাণ হচ্ছে উপরে থাকবে, নিচে থাকবে ডিভাইডেড বাই একই উষ্ণতায় পরিপৃক্ত করতে যে পরিমাণ জলীয় বাষ্পের প্রয়োজন। এই যে এখানে লেখা আছে যে পরিমাণ জলীয় বাষ্পের প্রয়োজন, এই দুইটার অনুপাত, প্রকৃত জলীয় বাষ্পের পরিমাণ এবং পরিপৃক্ত করতে যে পরিমাণ জলীয় বাষ্পের প্রয়োজন, এই দুইটার অনুপাতই হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা। কৃত্রিম উপায়ে কিভাবে বৃষ্টি ঘটানো সম্ভব? 22তম বিসিএস এর প্রশ্ন। বৃষ্টিপাতের জন্য প্রথমেই দরকার পড়ে জলীয় বাষ্প। বায়ুমণ্ডলের জলীয় বাষ্প হালকা হাওয়ায় উপরে গিয়ে বাতাসের ধূলিকণা, বালুকণা ইত্যাদি সহায়তায় জমাটবদ্ধ হয়ে তৈরি হয় মেঘ। এভাবে মেঘের আকৃতি বড় হতে হতে যখন ভারী হয়ে যায় তখন বৃষ্টি রূপে নেমে আসে। কৃত্রিম উপায়ে বৃষ্টিপাতের প্রক্রিয়া হলো আকাশে ভাসমান মেঘে লবণ কণা, সিলভার ক্লোরাইড, সিলভার আয়োডাইড, AgCl, আয়োডাইড। তাহলে সিলভার আয়োডাইড এবং সিলভার ক্লোরাইড এবং লবণ কণা ইত্যাদি বিমানের সাহায্যে ছড়িয়ে দিলে তা ধূলিকণার মতো কাজ করে, অর্থাৎ মেঘকে ঘনীভূত করে বৃষ্টিপাত ঘটায়। মৌসুমী বায়ু বলতে কি বোঝায়? 29তম বিসিএস এর প্রশ্ন। মৌসুমী বায়ু হচ্ছে মনসুন। আরবি ভাষায় মৌসুম শব্দের অর্থ হচ্ছে ঋতু। ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে বায়ু প্রবাহের দিক পরিবর্তিত হয়। যে বায়ু প্রবাহের দিক পরিবর্তিত হয় তাকে মৌসুমী বায়ু বলে। যেমন সূর্যের উত্তরায়ণ ও দক্ষিণায়নের ফলে শীত গ্রীষ্মে ঋতুভেদে স্থলভাগ ও জলভাগের তারতম্য ঘটে, সেজন্য মৌসুমী বায়ুর সৃষ্টি হয়। আবহাওয়া ও জলবায়ু বলতে কি বোঝায়? 15তম বিসিএস এর প্রশ্ন। আবহাওয়া হলো কোনো একটি নির্দিষ্ট স্থানের বায়ুর তাপ, চাপ, আর্দ্রতা, মেঘাচ্ছন্নতা, বৃষ্টিপাত ও বায়ু প্রবাহের দৈনন্দিন সামগ্রিক অবস্থাকে ওই দিনের আবহাওয়া বলে। অর্থাৎ কোনো নির্দিষ্ট স্থানে বায়ুর তাপ, চাপ, আর্দ্রতা, মেঘাচ্ছন্নতা, বৃষ্টিপাত ও বায়ু প্রবাহের দৈনন্দিন সামগ্রিক অবস্থা, অর্থাৎ ডেইলি যে কন্ডিশনটা বা ওই সিচুয়েশনটাকে বলা হচ্ছে আবহাওয়া, দৈনন্দিন সামগ্রিক অবস্থা। আর জলবায়ু হলো কোনো একটি অঞ্চলে সাধারণত 30 থেকে 40 বছরের গড় আবহাওয়ার অবস্থাকে জলবায়ু বলে। কাজেই জলবায়ু হলো কোনো একটি অঞ্চলের অনেক দিনের বায়ুমণ্ডলের নিম্ন স্তরের সামগ্রিক অবস্থা। আবহাওয়া এবং জলবায়ুর মধ্যে পার্থক্য। আবহাওয়া হচ্ছে কোনো একটা নির্দিষ্ট স্থানের বায়ুর তাপ, চাপ, আর্দ্রতা, মেঘাচ্ছন্নতা, বৃষ্টিপাত ও বায়ু প্রবাহের দৈনন্দিন সামগ্রিক অবস্থা কে সেই দিনের আবহাওয়া বলা হয়। আর কোনো একটি অঞ্চলে সাধারণত 30 থেকে 40 বছরের গড় আবহাওয়ার অবস্থাকে জলবায়ু বলা হয়। আবহাওয়ার ক্ষেত্রে এলাকাটা ছোট হয়, জলবায়ুর ক্ষেত্রে এলাকা বড় হয়, অর্থাৎ বড় এলাকা জুড়ে 30 থেকে 40 বছরের গড় আবহাওয়ার মেজারমেন্টটাই হচ্ছে জলবায়ু। তারপর অল্প সময়ের ব্যবধানে পরিবর্তন সুস্পষ্টভাবে পরিলক্ষিত হয়, অর্থাৎ গতকালকের সাথে আজকের আবহাওয়ার মিল নাও থাকতে পারে, অনেক বেশি পরিবর্তন হতে পারে, কিন্তু জলবায়ুর ক্ষেত্রে দীর্ঘ সময়ের ব্যবধানে ও পরিবর্তন সুস্পষ্টভাবে পরিলক্ষিত হয় না। আবহাওয়ার ক্ষেত্রে আবহাওয়ার পরিবর্তন হয় দিন রাত্রির পরিবর্তনের ফলে, আর জলবায়ু পরিবর্তন হয় স্থান পরিবর্তনের ফলে। বজ্রপাতের কারণ ব্যাখ্যা করুন। 37তম বিসিএস এর প্রশ্ন। মেঘ তৈরি হওয়ার সময় বিভিন্ন ধরনের মেঘ ভিন্ন ভিন্ন চার্জে চার্জকৃত থাকে। এই চার্জ মেঘের ক্ষুদ্র ক্ষুদ্র কণার মধ্যে ধনাত্মক ও ঋণাত্মক আধান হিসেবে থাকে। দুটি মেঘ নিকটে আসলে বিপরীতধর্মী আধানগুলো একে অপরের সাথে আকর্ষিত হয়ে সংযোগ ঘটে, ফলে বিদ্যুৎ চমকায়। বিদ্যুৎ চমকানোর ফলে আশেপাশের বাতাস উত্তপ্ত হয়ে প্রসারিত ও ঠান্ডা হয়ে সংকুচিত হয়। এই হঠাৎ প্রসারণ ও সংকোচনের ফলে যে শব্দের সৃষ্টি হয় তাকে বজ্রপাত বলে। বজ্রপাত সৃষ্টি রোধ করার প্রক্রিয়া এখনো আবিষ্কৃত হয়নি, তবে বজ্রপাত থেকে গৃহ অট্টালিকা রোধ করার জন্য বজ্র নিবারক দণ্ড ব্যবহার করা হয়। সুস্থ পৃথিবীর জন্য চাই সুস্থ সমুদ্র, এই স্লোগানের উপর মন্তব্য করুন। 29তম বিসিএস এর প্রশ্ন। খুব একটা প্রয়োজন নেই। সুনামি কি? সুনামি বলতে কি বুঝাই? 25তম বিসিএস এর প্রশ্ন। সুনামি হচ্ছে একটা জাপানি শব্দ যার অর্থ হলো পোতাশ্রয়ের ঢেউ। প্রিলি পরীক্ষায় প্রায় আসে এটা রিপিটেডলি। সুনামি হলো পানির এক মারাত্মক ঢেউ যা সমুদ্রের মধ্য থেকে বিশাল হ্রদে ভূমিকম্প বা আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে সৃষ্টি হয়ে থাকে। পানির নিচে কোনো পারমাণবিক বা অন্য কোনো বিস্ফোরণ, ভূপাত ইত্যাদির কারণেও সুনামি হতে পারে। এটাও একটা এমসিকিউর প্রশ্ন যে কি কি কারণে সুনামি হয়ে থাকে, বিস্ফোরণ, ভূপাত,
আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ইত্যাদি। সুনামির ক্ষয়ক্ষতি সমুদ্র উপকূল এলাকাতে সীমাবদ্ধ থাকলেও এর আশেপাশে সুনামির ধ্বংসাত্মক লীলা সংঘটিত হয়। 2004 সালে ভারত মহাসাগরে যে সুনামির সৃষ্টি হয় তা মহাসাগরের আশেপাশে 14টি দেশে আঘাত হানে, মারাত্মক দুর্যোগ সৃষ্টি করে। সামুদ্রিক জলোচ্ছ্বাস কি এবং কেন ঘটে? সামুদ্রিক ঝড়ের সঙ্গে যখন বাতাসের প্রবল বেগ প্রচণ্ড ঢেউয়ের সৃষ্টি করে তখন তাকে সামুদ্রিক জলোচ্ছ্বাস বলে। বাতাস, সুনামি, বায়ুর চাপের তারতম্য, চন্দ্র সূর্যের আকর্ষণজনিত প্রভাব ইত্যাদির কারণে সামুদ্রিক জলোচ্ছ্বাস ঘটে। অর্থাৎ এটি হচ্ছে সামুদ্রিক ঝড়ের সঙ্গে বাতাসের প্রবল বেগে প্রচণ্ড ঢেউয়ের সৃষ্টি। জোয়ার ভাটা কি ও এর কারণ ও প্রভাব? সমুদ্র উপকূলবর্তী নদীর জলরাশি প্রতিদিন কোনো এক সময় ধীরে ধীরে ফুলে ওঠে এবং কিছুক্ষণ পর আবার ধীরে ধীরে তা নেমে যায়। জলরাশির এরকম নিয়মিত স্ফীত হওয়া বা ফুলে ওঠাকে জোয়ার এবং নেমে যাওয়াকে ভাটা বলা হয়। জোয়ার ভাটার সৃষ্টির কারণ হচ্ছে দুটি, একটি হলো চাঁদ ও সূর্যের মহাকর্ষের শক্তির প্রভাব, চাঁদ ও সূর্যের মহাকর্ষ শক্তির প্রভাব এবং পৃথিবীর আবর্তনের ফলে উৎপন্ন কেন্দ্রাতিক শক্তি। চাঁদ ও সূর্যের মহাকর্ষ শক্তির প্রভাব। মহাকর্ষ শক্তির প্রভাবে সূর্য ও চাঁদ উভয়েরই পৃথিবীকে আকর্ষণ করে, কিন্তু পৃথিবীর উপর সূর্য অপেক্ষা চাঁদের আকর্ষণ বল বেশি হয়, কারণ চাঁদ সূর্য অপেক্ষা পৃথিবীর অনেক নিকটে অবস্থিত। সমুদ্রের জল তরল বলে চাঁদের আকর্ষণে প্রধানত সমুদ্র জল ফুলে ওঠে এবং জোয়ার হয়। সূর্যের আকর্ষণে জোয়ার ততটা জোরালো হয় না। চাঁদ ও সূর্য একই সরলরেখায় অবস্থিত হলে চাঁদ ও সূর্য উভয়ের আকর্ষণে জোয়ার অত্যন্ত প্রবল হয়। পৃথিবীর আবর্তনের ফলে উৎপন্ন কেন্দ্রাতিক শক্তি। পৃথিবীর কেন্দ্রাতিক শক্তির প্রভাবে যেখানে মহাকর্ষের প্রভাবে জোয়ারের সৃষ্টি হয়, বিপরীত দিকে সমুদ্রের জল বিক্ষিপ্ত হয়ে জোয়ারের সৃষ্টি হয়। জোয়ার ভাটার প্রভাব। মানব জীবনে জোয়ার ভাটার প্রভাবগুলো একটু দেখি। নদীর মোহনা পরিষ্কার থাকে, স্রোতের সাহায্যে নদীখাত গভীর হয়, বহু নদীতে ভাটার স্রোতের বিপরীতে বাঁধ দিয়ে জলবিদ্যুৎ বা হাইড্রো ইলেকট্রিক উৎপাদন করা হয়। জোয়ারের পানি নদীর পানির মাধ্যমে সেচে সহায়তা করে, অনেক সময় খাল খনন করে জোয়ারের পানি আটকিয়ে সেচ কার্য ব্যবহার করা যায়। সমুদ্রের লবণাক্ত পানি জোয়ারের সাহায্যে নদীতে প্রবেশ করে, এর ফলে নদীর পানি সহজে জমে না। জোয়ার ভাটার ফলে নৌযান চলাচলের মাধ্যমে ব্যবসা বাণিজ্যের সুবিধা হয় ইত্যাদি। প্রিলির জন্য খুব ইম্পর্টেন্ট এই টপিকগুলো একটু দেখতে হবে, একটু পড়ে নিই। জোয়ার ভাটার শ্রেণীবিন্যাস আলোচনা করুন, কত প্রকার ও কি কি। তেজ কাঁঠাল, মরা কাঁঠাল এগুলো কি বোঝায়? জোয়ার ভাটাকে নিম্নলিখিত 4টি ভাগে ভাগ করা যায়, যথা মুখ্য জোয়ার বা প্রাইমারি টাইড, গৌণ জোয়ার বা সেকেন্ডারি টাইড। ভরা কাঁঠাল হচ্ছে স্প্রিং টাইড, মরা কাঁঠাল হচ্ছে নিপ টাইড। মুখ্য জোয়ার বা প্রাইমারি টাইড হলো প্রধানত চন্দ্রের আকর্ষণে জোয়ার ভাটা সংঘটিত হয়। চন্দ্র পৃথিবীর চারদিকে সর্বদা ঘুরছে, আবর্তনকালে পৃথিবীর যে অংশে চন্দ্রের নিকটবর্তী হয় সেখানে চন্দ্রের আকর্ষণ সর্বাপেক্ষী হয়, ফলে চারদিক হতে পানি এসে চন্দ্রের দিকে ফুলে ওঠে এবং জোয়ার হয়। এইরূপ সৃষ্ট জোয়ারকে মুখ্য জোয়ার বা প্রত্যক্ষ জোয়ার বা প্রাইমারি টাইড বলা হয়। অর্থাৎ চন্দ্রের আকর্ষণে সর্বাপেক্ষা যে আকর্ষণের কারণে পানিগুলো চারদিক থেকে পানিগুলো চন্দ্রের দিকে এসে ফুলে ওঠে এবং জোয়ার হয়, এটাই হচ্ছে মুখ্য জোয়ার। গৌণ জোয়ার হচ্ছে পৃথিবীর যে পাশে চন্দ্র আকর্ষণ করে তার বিপরীত দিকে পৃথিবীকে চন্দ্রের আকর্ষণ শক্তির প্রভাব অপেক্ষাকৃত কম। আবার পানির নিম্নে কঠিন স্থলভাগ যা পৃথিবীর সাথে দৃঢ়ভাবে আবদ্ধ, ফলে তার উপর চন্দ্রের আকর্ষণ কেন্দ্রস্থলের আকর্ষণের সমান। বিপরীত দিকের জলরাশি অপেক্ষা স্থলভাগের চন্দ্রের দিকে আকৃষ্ট হয়। বিপরীত দিকের জলরাশি অপেক্ষা স্থলভাগ চন্দ্রের দিকে বেশি আকর্ষিত হয়। এই সময় চন্দ্রের বিপরীত দিকের জলরাশির উপর মহাকর্ষণ শক্তির প্রভাব কমে যায় এবং কেন্দ্রাতিক শক্তির সৃষ্টি হয়। এতে চারদিক হতে পানি ওই স্থানে এসে জোয়ার সৃষ্টি করে। এভাবে চন্দ্রের বিপরীত দিকে যে জোয়ার হয় তাকে গৌণ জোয়ার বা পরোক্ষ জোয়ার বলে। মূলত এখানে আমি যদি বলি, এটা যদি চন্দ্র হয়, চন্দ্রের বিপরীত সাইড হচ্ছে এই অংশটা, তো এই অংশে উপরের অংশগুলো যদি আমি পানি ধরি এবং এটা মাঝখানের অংশটা যদি আমরা পৃথিবী ধরি, তাহলে পৃথিবীর স্থলভাগ, এই যে উপরে তো পানি আছে, ঠিক আছে, পানির নিচে এখানে স্থলভাগ আছে, এই স্থলভাগটা চন্দ্রের দিকে আকৃষ্ট হয় কিন্তু পানিগুলো আকৃষ্ট হয় না, ফলে এগুলো বাইরের দিকে উপচে পড়ে, চারদিকের পানিগুলো এদিকে ছিটকে পড়ার চেষ্টা করে, তখন এখানে একটা জোয়ার হয়, অর্থাৎ চন্দ্রের বিপরীত দিকে জোয়ার হয়।
তাহলে চন্দ্রের দিকে যে জোয়ারটা সেটা হচ্ছে মুখ্য জোয়ার, আর চন্দ্রের বিপরীত পাশে যেটা এই পাশে সেটা হচ্ছে গৌণ জোয়ার বা সেকেন্ডারি টাইড। তেজ কাটাল বা স্প্রিং টাইড, এটা হচ্ছে অমাবস্যা তিথিতে চন্দ্র ও সূর্য পৃথিবীর একই পার্শ্বে এবং পূর্ণিমা তিথিতে পৃথিবী এক পাশে চাঁদ অপর পাশে সূর্য অবস্থান করে। তাহলে এই দুইটা ইনফরমেশন খুব ইম্পর্টেন্ট। অমাবস্যা তিথিতে হচ্ছে চন্দ্র সূর্য একই পাশে থাকে, আর পূর্ণিমা তিথিতে পৃথিবী এক পাশে চাঁদ অন্য পাশে। এটা হচ্ছে তেজ কাটাল, এটা হচ্ছে তেজ কাটাল। এগুলো হচ্ছে একটা হচ্ছে অমাবস্যায় আর একটা হচ্ছে পূর্ণিমায়। তাহলে অমাবস্যার ক্ষেত্রে দেখতে পাচ্ছি সূর্য এবং চন্দ্র পৃথিবীর এক পাশে বাম পাশে আছে, কিন্তু পূর্ণিমার ক্ষেত্রে দেখছি পৃথিবীর বাম পাশে আছে সূর্য, ডান পাশে আছে চন্দ্র, দুই পাশে, এক পাশে চন্দ্র অন্য পাশে সূর্য। ফলে এই দুই তিথিতে চন্দ্র ও সূর্য সমসূত্রে থাকে এবং উভয়ের মিলিত আকর্ষণে যে প্রবল জোয়ার সৃষ্টি হয় তাকে তেজ কাটাল বা ভরা কাটাল বা স্প্রিং টাইড বলে। আচ্ছা, তাহলে অমাবস্যা এবং পূর্ণিমায় কি ঘটে? তেজ কাটাল ঘটে, অর্থাৎ প্রবল জোয়ারের সৃষ্টি হয়, বা এটাকে বলা হয় স্প্রিং টাইড। আর মরা কাটাল বা নিপ টাইড হলো সপ্তমী এবং অষ্টমী তিথিতে। সপ্তমী এবং অষ্টমী তিথিতে চন্দ্র সূর্য পৃথিবীর সমকোণে অবস্থান করে। এই যে পৃথিবীর এই পাশে আছে সূর্য, এর সাথে 90 ডিগ্রি কোণ করে, এখানে 90 ডিগ্রি কোণ করে সমকোণে আছে চন্দ্র। তাহলে এই যে এখানে 90 ডিগ্রি করলো, এটা মূলত সপ্তমী এবং অষ্টমী তিথিতে চন্দ্র সূর্য পৃথিবীর সাথে সমকোণে অবস্থান করে। ফলে চন্দ্রের আকর্ষণে চাঁদের দিকে জোয়ার হয়, কিন্তু একই সময় সূর্যের আকর্ষণের জন্য এই জোয়ার বেগ তত প্রবল হয় না। এইরূপ জোয়ারকে বলা হয় মরা কাটাল। অর্থাৎ চন্দ্রের আকর্ষণে এদিকে জোয়ার হওয়ার কথা, কিন্তু সূর্যের আকর্ষণের কারণে এই জোয়ারটা খুব একটা শক্তিশালী হয় না। ফলে এই যে এখানে যে জোয়ারটা হচ্ছে সেটা তেজহীন হয়, তো এটাকে বলা হচ্ছে মরা কাটাল। দিনে 2 বার জোয়ার ভাটা হওয়ার কারণ কি? 40 BCS এর প্রশ্ন। জোয়ার ভাটা হয় মূলত সমুদ্রের পানির উপর চাঁদের আকর্ষণের কারণে। পৃথিবীর যে পৃষ্ঠ চাঁদের দিকে থাকে সেদিকে চাঁদের আকর্ষণ কেন্দ্রাতিক বলের চেয়ে বেশি বলে সেখানকার পানি ফুলে ওঠে। যখন কোনো স্থানে মুখ্য জোয়ার হয় তার বিপরীত দিকের স্থানটিতে 12 ঘন্টা পরে মুখ্য জোয়ার হয়, এবং ওই 12 ঘন্টা পরে প্রথম স্থানটি চাঁদের বিপরীত অবস্থান করে বলে সেখানে গৌণ জোয়ার হয়। সুতরাং 24 ঘন্টায় একই স্থানে 2 বার জোয়ার হয়, একবার হচ্ছে মুখ্য জোয়ার আরেকবার হচ্ছে গৌণ জোয়ার। সাইক্লোন কি এবং টর্নেডোর সাথে এটার পার্থক্য কি আমরা একটু দেখি, সহজ ভাষায় দেখি, ডিটেলস না পড়ে এখানে পার্থক্যটা দেখি। টর্নেডো হচ্ছে ব্যাপক এলাকা জুড়ে হয় এবং এটার তীব্রতা বেশি। টর্নেডো স্থল এবং সমুদ্র দুই জায়গায় হতে পারে, আর টর্নেডোর স্থায়িত্ব খুব কম। খুব অল্প সময়ের জন্য টর্নেডো হবে বিশাল এলাকা জুড়ে, এবং সেটা স্থলেও হতে পারে সমুদ্রেও হতে পারে। আর সাইক্লোন হচ্ছে ছোট্ট একটা এলাকা বা সীমিত এলাকা জুড়ে হবে, এবং এটার তীব্রতা থাকবে কম, কিন্তু সাইক্লোন হবে শুধুমাত্র সমুদ্রে, স্থলে হবে না। তো সাইক্লোনের স্থায়িত্ব একটু বেশি সময় ধরে থাকবে। আর আমরা যদি ডেফিনেশন দেখি, কেন্দ্রমুখী ঊর্ধ্বগামী প্রবল বায়ুকে সাইক্লোন বলা হয়। আচ্ছা, পুরো ডেফিনেশনটা একটু দেখার চেষ্টা করি। বায়ুমণ্ডলের কোনো অংশ অত্যধিক উত্তপ্ত হলে সেখানে গভীর নিম্নচাপ কেন্দ্রের সৃষ্টি হয় এবং ওই অঞ্চলের বায়ু দ্রুত উষ্ণ ও লঘু হয়ে উপরে উঠে যায়। প্রথমে অত্যধিক উত্তপ্ত হলে এরা নিম্নচাপ কেন্দ্রের সৃষ্টি হয়, এবং এই উত্তপ্ত বায়ুগুলো বা উষ্ণ বায়ুগুলো উপরে উঠে যায়। চাপের সমতা রক্ষা করার জন্য সেখানে তখন অন্যান্য অঞ্চলের চারপাশ ওই অঞ্চলের চারপাশ থেকে উচ্চচাপ অঞ্চল থেকে শীতল ও ভারী বায়ু ওই নিম্নচাপ অঞ্চলে সবল বেগে ঘুরতে ঘুরতে ছুটে আসে। নিম্নচাপ কেন্দ্রে প্রবেশ করে এই বায়ু উষ্ণ ও লঘু হয়ে উপর দিকে উঠে যায়। এই কেন্দ্রমুখী ঊর্ধ্বগামী প্রবল বায়ুকে বলা হয় সাইক্লোন। কেন্দ্রমুখী ঊর্ধ্বগামী প্রবল বায়ুকে সাইক্লোন বলা হয়। উত্তর গোলার্ধে এই বায়ু ঘড়ির কাঁটার বিপরীত দিকে এবং দক্ষিণ গোলার্ধে ঘড়ির কাঁটার দিকে ঘুরে। এটা এমসিকিউতে আমি অনেকবার দেখছি এই জিনিসটা। তাহলে উত্তর গোলার্ধে মানে আমরা যেই জায়গায় আছি, উত্তর গোলার্ধে হচ্ছে কাঁটার ঘড়ির কাঁটার বিপরীত দিকে। আমাদের বাংলাদেশ তো এখানে, তা আমরা তো এটাকে যদি আমরা পৃথিবী ধরি, এটা ব্লক ডায়াগ্রাম আকারে, উপরের অংশটা উত্তর দিক, নিচের অংশটা দক্ষিণ দিক, অর্থাৎ এখানে অস্ট্রেলিয়া, আন্টার্কটিকা, এই যে জিনিসগুলো, এদিকে আমরা ভারত, বাংলাদেশ, এই অঞ্চলগুলো, তা আমরা হচ্ছে উত্তর দিকে। আর উত্তর দিকে সাইক্লোনের ঘূর্ণন হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, অর্থাৎ উল্টা ঘুরে এই জায়গায়, এভাবে ঘুরে। তাহলে দক্ষিণ দিকে হবে ঘড়ির কাঁটার দিকে।
SIDR হলো একটা সিংহলী ভাষার শব্দ, এর অর্থ হচ্ছে চোখ। আর আমরা SIDR কে বলি সিডর। 2007 সালে 15 নভেম্বর বাংলাদেশের উপর দিয়ে বয়ে যাওয়া ঘূর্ণিঝড়ের নাম হচ্ছে সিডর। গর্জনশীল চল্লিশা 20তম বিসিএস-এর প্রশ্ন। ভারত মহাসাগর এবং প্রশান্ত মহাসাগরের পশ্চিমা বায়ুর গতিবেগ 40 থেকে 47 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশে সর্বাপেক্ষা বেশি এবং ঝড়-ঝঞ্ঝা লেগেই থাকে। এই কারণে এই অঞ্চলকে গর্জনশীল চল্লিশা বলা হয়। অর্থাৎ 40 থেকে 47 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশে পশ্চিমা বায়ুর গতিবেগ বেশি থাকে। 40 থেকে 47 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশে। আমরা যদি এই চিত্রে দেখি, এই যে দক্ষিণ পার্টের এখানে 40 ডিগ্রি থেকে 47 ডিগ্রি পর্যন্ত এই অঞ্চলে পশ্চিমা বায়ুর গতিবেগ অনেক বেশি হয়, সর্বাপেক্ষা বেশি, এবং এখানে ঝড়-ঝঞ্ঝা লেগেই থাকে। এই জন্য এই অঞ্চলকে গর্জনশীল চল্লিশা বলা হয়। বাস্তুতন্ত্র কোনো একটি পরিবেশের অজীব এবং জীব উপাদানসমূহের মধ্যে পারস্পরিক ক্রিয়া, আদান-প্রদান ইত্যাদির মাধ্যমে পরিবেশের যে তন্ত্র গড়ে ওঠে তাকে হচ্ছে বাস্তুতন্ত্র বলে। বাস্তুতন্ত্রের উপাদান হচ্ছে অজীব এবং জীব, এই দুইটি প্রধান উপাদান নিয়ে বাস্তুতন্ত্র গঠিত। অজীব উপাদানের মধ্যে রয়েছে বিভিন্ন প্রকার খনিজ পদার্থ, মাটি, আলো, পানি, বায়ু, তাপ, আর্দ্রতা ইত্যাদি। সকল জীবের মৃত ও গলিত দেহাবশেষ হলো জৈব উপাদান। তারপর জীব উপাদানকে আবার 3 ভাগে ভাগ করা যায়: উৎপাদক, খাদক বা ভক্ষক, আর একটা হচ্ছে বিয়োজক। উৎপাদক হচ্ছে সবুজ উদ্ভিদ যারা সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, তারা হচ্ছে উৎপাদক। খাদক বা ভক্ষক হচ্ছে 3 শ্রেণীর: প্রথম স্তরের খাদক, দ্বিতীয় স্তরের খাদক, আর হচ্ছে তৃতীয় স্তরের খাদক বা সর্বোচ্চ। যে সকল প্রাণী উদ্ভিদভোজী তারা হচ্ছে প্রথম স্তরের খাদক, যেমন গরু, ছাগল। দ্বিতীয় স্তরের খাদক হচ্ছে প্রথম স্তরের খাদকদের খেয়ে বেঁচে থাকে, যেমন পাখি, ব্যাঙ, মানুষ ইত্যাদি। এরা মাংসাশী বলেও পরিচিত। তৃতীয় স্তরের খাদক হচ্ছে সর্বোচ্চ খাদক, যারা দ্বিতীয় স্তরের খাদকদের খায়, যেমন কচ্ছপ, বক, ব্যাঙ, মানুষ ইত্যাদি। এদের মধ্যে কোনো কোনো প্রাণী আবার একাধিক স্তরের খাবার খায়, এদেরকে বলা হয় সর্বভোক। বিয়োজক কারা? যারা হচ্ছে যে সকল অণুজীব মৃত উদ্ভিদ ও মৃত প্রাণীদেহের উপর ক্রিয়া করে তাদের দেহকে ক্রমশ বিয়োজিত করে নানা রকম অজৈব এবং জৈব পদার্থে রূপান্তরিত করে তাদেরকে বিয়োজক বলে, যেমন ব্যাকটেরিয়া, ছত্রাক ইত্যাদি। খাদ্য শৃঙ্খল এবং খাদ্য জাল সম্পর্কে বর্ণনা করুন। খাদ্য শৃঙ্খল হলো উদ্ভিদ উৎস থেকে শুরু করে বিভিন্ন প্রাণীর মধ্যে একে অন্যকে খাওয়ার মাধ্যমে শক্তির যে স্থানান্তর ঘটে তাকে খাদ্য শৃঙ্খল বলে। যেমন ঘাস হচ্ছে হরিণ খায় আর হরিণকে খায় বাঘ। খাদ্যজাল হচ্ছে বাস্তুতন্ত্রের অসংখ্য খাদ্য শৃঙ্খল রয়েছে, এইসব খাদ্য শৃঙ্খল পরস্পরের সম্পর্কযুক্ত। খাদ্য শৃঙ্খলের এই ধরনের সংযুক্তিকে বলা হয় খাদ্য জাল, অর্থাৎ কয়েকটি খাদ্য শৃঙ্খল মিললে একটি খাদ্য জাল গঠিত হয়। রোল অফ অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড এবং রোল অফ নাইট্রোজেন, এই গ্যাসগুলোর ভূমিকাগুলো আমরা দেখব। এটা হচ্ছে টপিক 2 এই চ্যাপ্টারের। তো 29 এর কোয়েশ্চেন হচ্ছে গ্রিন হাউস গ্যাস কাকে বলে। 23, 25, 29, 4টা বিসিএস আসছে, আরো আসছে এখানে 25, 27, মানে রিপিটেডলি তখন আসতো। প্রত্যেকটা প্রশ্ন হচ্ছে মূলত গ্রিন হাউস ইফেক্ট বা এর প্রতিক্রিয়া কিভাবে হয়, প্রতিক্রিয়াগুলো লিখুন, পরিবেশের উপর এটার ইফেক্ট কি বর্ণনা করুন, বায়ুতে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বাড়লে কি ক্ষতি হবে। এরপর আমরা যদি দেখি 30তম বিসিএস আসছে বায়ুতে অক্সিজেন, নাইট্রোজেন এবং কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কি, যেটা আমরা অলরেডি পড়ছি। বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের বৃদ্ধির কারণগুলো লিখুন, যেটা হচ্ছে গ্রিন হাউস ইফেক্টের কারণ, সেম কথা। 28তম এবং 40তম বিসিএস এর প্রশ্ন, বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বৃদ্ধি পেলে সমুদ্রের পানির উচ্চতা বাড়ে কেন। গ্লোবাল ওয়ার্মিং এর কারণ ও প্রভাব বিশ্লেষণ করুন, 36 এবং 38তম বিসিএস এর প্রশ্ন। তারপর 36তম বিসিএস এ এবং 38তম বিসিএস এ আসছে ধান চাষ পদ্ধতিতে গ্লোবাল ওয়ার্মিং এর জন্য দায়ী কিনা, বিশেষ কোনো ধরনের ধান চাষ পদ্ধতি। এরপর কার্বন নিঃসরণ কি, বায়ুমণ্ডলে এর ক্ষতিকর প্রভাব বা এর নিয়ন্ত্রণ কিভাবে করা যায়, কি কি উপায়ে করা যায় কার্বন নিঃসরণ, 43তম বিসিএস এর প্রশ্ন। তারপর 18তম, 24তম, 37তম এবং 43তমতে আসছে ওজোন গ্যাস নিয়ে। ওজোন গ্যাস মানবদেহের জন্য কি ক্ষতি করে, ওজোন স্তর ধ্বংসের কারণসমূহ কি, ওজোন স্তর কিভাবে গঠিত হয়, মানুষের কি উপকার আসে, ইদানিং এই স্তর ধ্বংসপ্রাপ্ত হচ্ছে কেন, এই ধরনের প্রশ্ন, মানে ওজোন স্তর রিলেটেড ইনফরমেশন গুলো আমাদের জানতে হবে। সিএফসি কি, সিএফসি ব্যবহার বন্ধ করা প্রয়োজন কেন, সিএফসি কি ক্ষতি করে,
রেফ্রিজারেটরে ব্যবহৃত গ্যাসে পরিবেশের কি ক্ষতি করে? যদি এই প্রশ্নটা আসার কথা না, কারণ আমরা এখন বর্তমানে ফ্রিজে সিএফসি গ্যাসটা ইউজ কমিয়ে দিয়েছি। এরপরে নাইট্রোজেন চক্র বর্ণনা করুন, কৃষিতে এর উপকার ব্যাখ্যা করুন। 29তম বিসিএস এর প্রশ্ন। 28তম বিসিএস এর প্রশ্ন হচ্ছে অক্সিজেনের বিক্রিয়া আলোচনা। গ্রিনহাউস গ্যাস কাকে বলে? গ্রিনহাউস হলো কাচের তৈরি ঘর। শীতপ্রধান দেশে তীব্র ঠান্ডার হাত থেকে গাছপালা এবং চারাগাছ রক্ষার জন্য গ্রিনহাউস তৈরি করা হয়। গ্রিনহাউস এর কাচের বৈশিষ্ট্য হলো এর মধ্য দিয়ে ক্ষুদ্র তরঙ্গদৈর্ঘ্যের আলোকরশ্মি প্রবেশ করতে পারলেও ভেতরে থাকা গাছপালা কর্তৃক বিকিরিত বৃহৎ তরঙ্গদৈর্ঘ্যের রশ্মি এর মধ্য দিয়ে বের হতে পারে না, যার ফলে সূর্যের আলো গ্রিনহাউসে প্রবেশ করে বাইরে বের হতে পারে না, ফলে গ্রিনহাউসের ভেতর গাছপালা সূর্যের আলোতে সহজে বৃদ্ধিপ্রাপ্ত হয়। এখন গ্রিনহাউস ইফেক্ট বা প্রভাবটা কি? অনেকবার রিপিটেডলি আসছে প্রশ্নটা। সূর্য থেকে বিকিরিত আলো দিনের বেলা পৃথিবীতে এসে পৃথিবীকে উত্তপ্ত করে, আবার রাতের বেলা পৃথিবী থেকে এই তাপশক্তি মহাশূন্যে বিলীন হয়ে যায়। কিন্তু বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে গেলে তা এই বিকিরিত তাপশক্তির কিছুটা আটকে রাখে। এই ঘটনাকে গ্রিনহাউস ইফেক্ট বা প্রভাব বলে। গ্রিনহাউসে কাজগুলো যে কাজ করে এবং অর্থাৎ তাপশক্তি আটকে রাখে, ঘরের বাইরে যেতে দেয় না, কার্বন ডাই অক্সাইডও একই কাজ করে বলে গ্রিনহাউসের সাথে মিল রেখে এই ঘটনাকে গ্রিনহাউস ইফেক্ট বা প্রভাব বলে। গ্রিনহাউস গ্যাসের মধ্যে বেশ কয়েকটি উল্লেখযোগ্য গ্যাস হলো কার্বন ডাই অক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড মানে হচ্ছে N2O, ক্লোরোফ্লোরোকার্বন CFC, HCFC এটাও বলা যায়, না HCFC না, আছে যে ওজোন O3। গ্রিনহাউস ইফেক্টের প্রভাব বর্ণনা করুন। পরিবেশের উপর গ্রিনহাউস ইফেক্টের প্রভাব লিখুন। বায়ুতে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বাড়লে কি ক্ষতি হয়? গ্রিনহাউস ইফেক্টের প্রভাব হচ্ছে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, মেরু অঞ্চলে বরফ গলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। এর ফলে সমুদ্র কূলবর্তী নিম্নভূমি তলিয়ে যাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে। বৃষ্টিপাত কমে গিয়ে মরু অঞ্চলের সৃষ্টি হচ্ছে। বন্যা, ঝড়, জলোচ্ছ্বাসের ন্যায় প্রাকৃতিক দুর্যোগও গ্রিনহাউস প্রতিক্রিয়ার ফল। এরপর অক্সিজেন, নাইট্রোজেন এবং কার্বন ডাই অক্সাইডের পরিমাণ আমরা অলরেডি দেখলাম। অক্সিজেন হচ্ছে 20.71%, নাইট্রোজেন হচ্ছে 78.02%, আর কার্বন ডাই অক্সাইড হচ্ছে 0.03%। কার্বন ডাই অক্সাইড বৃদ্ধির কারণ হলো যানবাহন, কলকারখানা, ব্যবহৃত জ্বালানি থেকে প্রচুর কার্বন ডাই অক্সাইড নির্গমন হচ্ছে। জনসংখ্যার বৃদ্ধির ফলে অধিক জনসংখ্যার বাসস্থান, খাদ্য যোগানের জন্য নির্বিচারে বনভূমি নিধন হচ্ছে। বনায়নের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে না, কমে যাচ্ছে বনায়নের পরিমাণ। আর অধিক পরিমাণ জীবাশ্ম জ্বালানির ব্যবহার কার্বন ডাই অক্সাইড বাড়ার পেছনে মূল ভূমিকা রাখছে। কার্বন ডাই অক্সাইডের পরিমাণ যদি বেড়ে যায়, সমুদ্র পানির উচ্চতা বাড়ে কেন? 28তম এবং 40তম বিসিএস এর প্রশ্ন আবার রিপিট হতে পারে। বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড পরিমাণ বৃদ্ধি পেলে গ্রিনহাউস প্রভাবের ফলে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পায়। পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পেলে মেরু অঞ্চলে জমে থাকা বরফ গলে যায় এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায়। 38তম এবং 36তম বিসিএস এর প্রশ্ন হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং এর কারণ ও এর প্রভাব আলোচনা করুন। কারণ হলো বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধির ফলে বিশ্বব্যাপী যে বিরূপ প্রতিক্রিয়া হচ্ছে সেটাই হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং। এটার কারণ হলো গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ, মানে এই যে কার্বন ডাই অক্সাইড CFC, নাইট্রাস অক্সাইড N2O, CH4 মানে মিথেন, ওজোন, এই গ্যাসগুলোর নিঃসরণ, অধিক হারে বনভূমি ধ্বংস, অধিক পরিমাণ জীবাশ্ম জ্বালানির ব্যবহার, শিল্প কারখানা হতে নিঃসৃত গ্যাস ইত্যাদি। গ্লোবাল ওয়ার্মিং এর প্রভাবে পৃথিবীর দুই মেরুতে জমে থাকা বরফ গলে গিয়ে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি করছে, ফলে সমুদ্র কূলবর্তী নিম্নভূমি নিমজ্জিত হচ্ছে। উপকূলীয় অঞ্চলে লোনা পানি প্রবেশের ফলে জমির উর্বরতা হ্রাস পাচ্ছে। বন্যা, ঝড়, জলোচ্ছ্বাসের ন্যায় প্রাকৃতিক দুর্যোগও গ্লোবাল ওয়ার্মিং এর ফলাফল। আর কোন ধান চাষ গ্লোবাল ওয়ার্মিং এর জন্য দায়ী? সেটা হলো জলাভূমি বা নিমজ্জিত পানিতে ধান চাষ পদ্ধতি গ্লোবাল ওয়ার্মিং এর জন্য দায়ী। জলাভূমিতে ধান চাষের ফলে জমাটবদ্ধ পানি সেখানকার মাটিকে বায়ুমণ্ডল হতে আলাদা করে রাখে। এই পানিটা হচ্ছে মাটিকে বায়ুমণ্ডল থেকে আলাদা করে রাখে। পানির স্তরের কারণে মাটি বায়ুমণ্ডলের অক্সিজেনের স্পর্শ পায় না, ফলে মাটিতে অ্যানারোবিক পরিবেশ সৃষ্টি হয় বা গাজন প্রক্রিয়া সম্পন্ন হয়। এর মূল কারণ হচ্ছে পানির স্তরের কারণে মাটি বায়ুমণ্ডলের অক্সিজেনের স্পর্শ পায় না। যেহেতু মাটি আছে নিচে, উপরে হচ্ছে পানি, এই পানিটার কারণে সূর্যের আলো কোথায় পৌঁছাতে পারে না, মাটিতে পৌঁছাতে পারে না, ফলে অ্যানারোবিক পরিবেশ সৃষ্টি হয় এবং গাজন পদ্ধতি সম্পন্ন হয়। ওই মাটিতে
মিথোজেনিক ব্যাকটেরিয়া মিথোজেনেসিস প্রক্রিয়ায় গাজন পদ্ধতিতে মিথেন গ্যাস তৈরি করে। এই মিথেন গ্যাস ব্যাপন প্রক্রিয়ায় বুদবুদ আকারে জলজ উদ্ভিদ তথা ধানের গাছের পাতা এবং কাণ্ডের মাধ্যমে বায়ুমণ্ডলের সাথে মিশে যায়। মিথেন গ্যাস অক্সিডেশন প্রক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড তৈরি করে, যা বায়ুমণ্ডলে মিশে যায়। ফলে কার্বন ডাই অক্সাইড বৃদ্ধি পাওয়ার কারণে গ্রিন হাউস ইফেক্ট বা গ্লোবাল ওয়ার্মিং আরো বেড়ে যাচ্ছে, ত্বরান্বিত হচ্ছে। বাংলাদেশে গ্রিন হাউস গ্যাসের প্রভাব আমরা যদি দেখি, যে 50 বছরে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা 3 ফুট বাড়লে সমুদ্র উপকূলবর্তী একটি অংশ প্লাবিত হবে। দেশের প্রায় 17% পানির নিচে চলে যাবে। এটা 2050 সালের মধ্যে। আনুমানিক 3 কোটি মানুষ তাদের বাড়িঘর হারাবে। তারপর 4 কোটি মানুষ জলাবদ্ধতার করালগ্রস্ত হবে। তারপর এখানে 2050 সালের মধ্যে 150 কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হবে, এটা পৃথিবী জুড়ে। তারপর হচ্ছে আইপিসিসির তথ্য অনুযায়ী 2030 সালের মধ্যে এই দেশের নদীর প্রবাহ অনেক কমে যাবে। কার্বন নিঃসরণ কি, বায়ুমণ্ডলের ক্ষতিকর প্রভাব ও তার নিয়ন্ত্রণের উপায় কি? 43তম বিসিএস এর প্রশ্ন। কার্বন নিঃসরণ হচ্ছে পেট্রোল, ডিজেল, কয়লা, প্রাকৃতিক গ্যাস সহ প্রায় সকল জীবাশ্ম জ্বালানিতে কার্বন বিদ্যমান এবং তা পুড়িয়ে শক্তি উৎপাদন করার সময় কার্বন ডাই অক্সাইড নির্গত হয়। এই নিঃসরণকে কার্বন নিঃসরণ বলা হয়। এটা খুব ইম্পর্টেন্ট। 43-তে আসছে প্রশ্নটা। যে কোনো গ্লোবাল ওয়ার্মিং বা ক্লাইমেট ইস্যুতে আমরা এই কার্বন নিঃসরণ আলাদা একটা টপিক হিসেবে দিয়ে দিতে পারবো। সেটা রচনায় হতে পারে অথবা বাংলাদেশ বিষয়াবলিতে হতে পারে। বায়ুমণ্ডলে কার্বন নিঃসরণের ক্ষতিকর প্রভাবগুলো হচ্ছে: পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, মেরু অঞ্চলে বরফ গলে গিয়ে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে, বৃষ্টিপাত কমে গিয়ে মরু অঞ্চল সৃষ্টি হচ্ছে, বন্যা, ঝড়, জলোচ্ছ্বাসের ন্যায় প্রাকৃতিক দুর্যোগ দেখা দিচ্ছে। আর নিয়ন্ত্রণের উপায় হিসেবে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে আনতে হবে, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি করতে হবে, ব্যাপক হারে বৃক্ষরোপণ করতে হবে, প্যারিস জলবায়ু সম্মেলনে গৃহীত কর্মসূচির বাস্তবায়ন করতে হবে। প্যারিস জলবায়ু সম্মেলন। ওজোন গ্যাস কি? এই গ্যাস মানবদেহের কি ক্ষতি করে? ওজোন গ্যাস বা ওজোন স্তর নিয়ে প্রায়শ প্রশ্ন হয়, তাই ওজোন স্তর নিয়ে পুরো কমপ্লিট একটা ইনফরমেশন আমরা জানার চেষ্টা করব। ওজোন গ্যাস হলো অক্সিজেন গ্যাসের একটি বিশেষ সক্রিয় রূপভেদ। এর সংকেত হলো O3, মানে এখানে 3টা অক্সিজেন পরমাণু থাকে। মানবদেহে ওজোন গ্যাসের ক্ষতিকর প্রভাব। ওজোন গ্যাস হালকা নীল রঙের বিষাক্ত একটি গ্যাস। সাধারণ বায়ুমণ্ডলে স্ট্রাটোস্ফিয়ার অঞ্চলে 15 থেকে 30 কিলোমিটার ব্যাপী ওজোন গ্যাসের একটি পুরু স্তর রয়েছে, যেটাকে ওজোন লেয়ার বলা হয়। তবে পৃথিবীর পৃষ্ঠের নানা কারণে বজ্রপাত, ফটোকপি মেশিন, লেজার প্রিন্টার ইত্যাদি ওজোন গ্যাস তৈরি হতে পারে। বজ্রপাত, ফটোকপি মেশিন, লেজার প্রিন্টার এগুলোর মধ্য দিয়ে ওজোন গ্যাস তৈরি হতে পারে। এই ওজোন গ্যাস শ্বাস-প্রশ্বাসে মানবদেহে প্রবেশ করলে শ্বাসতন্ত্রের বিভিন্ন রোগ যেমন ব্রঙ্কাইটিস, অ্যাজমা ইত্যাদি হতে পারে। ওজোন স্তর হচ্ছে বায়ুমণ্ডলের স্ট্রাটোস্ফিয়ার অঞ্চলের 15 থেকে 30 কিলোমিটার ব্যাপী ওজোন গ্যাসের যে পুরু স্তর রয়েছে তাকে ওজোন মণ্ডল বা ওজোন স্তর বা ওজোন স্ফিয়ার বলা হয়, বা ওজোন লেয়ারও বলা হয়। ওজোন স্তর সৃষ্টি: স্ট্রাটোস্ফিয়ারের উপর দিকে ইউভি রশ্মির প্রভাবে অক্সিজেন অণু মানে হচ্ছে O2 অণু ভেঙে অক্সিজেন পরমাণুতে পরিণত হয়। আবার ওই অতি সক্রিয় অক্সিজেন পরমাণু O2 অণুকে আঘাত করে ওজোন তৈরি করে। অর্থাৎ O2 এর সাথে ইউভি রশ্মি যুক্ত হয়ে অক্সিজেন পরমাণু গঠিত হয়। আবার এই অক্সিজেন পরমাণু পার্শ্ববর্তী অক্সিজেন অণুকে O2 কে আঘাত করে O3 তে পরিণত হয়। এই হচ্ছে বিষয়। তারপর ওজোন স্তরের গুরুত্ব। ওজোন স্তরের গুরুত্ব হলো স্কিপ করি, পড়ছি অনেকবার। ওজোন স্তর হচ্ছে ইউভি রশ্মিকে শোষণ করে নেয়, ফলে ত্বকের বিভিন্ন সমস্যা, ক্যান্সার ইত্যাদি থেকে, ক্ষতিকর অতিবেগুনি রশ্মি থেকে আমাদেরকে রক্ষা করছে। এরপর সিএফসি গ্যাস 11তম এবং 15তম বিসিএস আসছিল। সিএফসি হচ্ছে ক্লোরোফ্লোরোকার্বন। এটার বাণিজ্যিক নাম হচ্ছে ফ্রেয়ন্স। এখানে মিথেন এবং ইথেনের ক্লোরো উদ্ভূত যৌগসমূহকে সিএফসি বলে। সিএফসি কে সামান্য চাপে তরলে পরিণত করা যায়, তাই এদেরকে হিমায়ক রূপে রেফ্রিজারেটর এবং এয়ার কন্ডিশনারে শীতল রাখার জন্য ব্যবহৃত হয়। এটি অ্যারোসল এবং প্লাস্টিক ফোম তৈরি করতেও ব্যবহৃত হচ্ছে। নাইট্রোজেন চক্র বর্ণনা করুন। কৃষিতে এর উপকার। 29তম বিসিএস এর প্রশ্ন। যে প্রক্রিয়ায় বায়ুমণ্ডলের নাইট্রোজেন জীবজগৎ থেকে নাইট্রোজেন বায়ুমণ্ডলে আবর্তিত হয়, অর্থাৎ বায়ুমণ্ডলের নাইট্রোজেন জীবজগতে আসবে, আবার জীবজগৎ থেকে নাইট্রোজেন বায়ুমণ্ডলে আবর্তিত হবে। এই পরিবেশে নাইট্রোজেনের সমতা রক্ষা করে তাকে নাইট্রোজেন চক্র বলে। বায়ুমণ্ডল থেকে জীবজগতে, আবার জীবজগৎ থেকে বায়ুমণ্ডলে নাইট্রোজেনের যে আবর্তন, সেটাই হচ্ছে নাইট্রোজেন চক্র। নাইট্রোজেন চক্রের কয়েকটি ধাপ নিচে উল্লেখ করা হলো। একটা হচ্ছে নাইট্রোজেন সংবন্ধন,
তারপর হলো নাইট্রোজেনের আত্তীকরণ, এরপর হচ্ছে অ্যামোনিফিকেশন মানে হচ্ছে অ্যামোনিয়া তৈরি করা, এরপর নাইট্রিফিকেশন, তারপর হচ্ছে ডিনাইট্রিফিকেশন। তাহলে আবার একটু রিপিট করি: নাইট্রোজেন সংবন্ধন, নাইট্রোজেন আত্তীকরণ, অ্যামোনিফিকেশন, নাইট্রিফিকেশন, ডিনাইট্রিফিকেশন। কৃষিতে নাইট্রোজেন চক্রের ভূমিকা: শস্য উৎপাদনে উদ্ভিদের জন্য অন্যতম প্রয়োজনীয় উপাদান হলো নাইট্রোজেন। নাইট্রোজেনের অভাব পূরণের জন্য জমিতে ইউরিয়া সার ব্যবহার করা হয়, কিন্তু নাইট্রোজেন চক্রের মাধ্যমে জমিতে নাইট্রোজেন সংবন্ধ হওয়ায় ফসলের জন্য নাইট্রোজেনের অভাব পূরণ হয়। বায়ুমণ্ডলে অক্সিজেনের ভূমিকা আলোচনা করুন। বায়ুমণ্ডলে বিদ্যুৎ ক্ষরণে সৃষ্ট উচ্চ তাপমাত্রার নাইট্রোজেন ও অক্সিজেন বিক্রিয়ার ফলে প্রথমে নাইট্রিক অক্সাইড উৎপন্ন করে NO। এটি আবার অক্সিজেনের সাথে বিক্রিয়া করে নাইট্রোজেন ডাই অক্সাইড NO2 উৎপন্ন করে। উৎপন্ন NO2 বা নাইট্রোজেন ডাই অক্সাইড পানির সাথে বিক্রিয়া করে নাইট্রিক অ্যাসিড উৎপন্ন করে। আচ্ছা, এটাই হলো বায়ুমণ্ডলে অক্সিজেনের বিক্রিয়া। এরপর এই চ্যাপ্টারের 3 নম্বর টপিক হলো পোর্টেবল এবং পলিউটেড ওয়াটার এবং পাস্তুরাইজেশন। কয়েকটা প্রশ্ন এখানে আছে যেগুলো হচ্ছে রিপিটেডলি আসে, যেমন 35 এবং 41-এ আসা দূষিত ও পানযোগ্য পানির বৈশিষ্ট্য লিখুন। 40তম বিসিএস এর প্রশ্ন হচ্ছে 4টি পানিবাহিত রোগের নাম লিখুন। 13তম বিসিএস হচ্ছে উপকূলীয় অঞ্চলে গভীর নলকূপ ভূগর্ভস্থ পানি অধিক ব্যবহৃত হলে এই পানি নোনা হওয়ার প্রবণতার কারণ কি। 28তম এবং 30তম বিসিএস এর প্রশ্ন পাস্তুরাইজেশন কি এবং কিভাবে করে, এটা 46 আসছে পাস্তুরাইজেশন সম্ভবত। দুধ পাস্তুরিত করতে সাধারণভাবে কত সময়ের জন্য কত তাপ প্রয়োগ করা হয়। পাস্তুরাইজেশন কি এবং পাস্তুরাইজেশন করার পরও কক্ষ তাপমাত্রায় রাখলে যে এটা আসছে, বেসিক্যালি এইটাই কোয়েশ্চেনটা আসছিল। তো 46-এ এটাই আসছিল, পাস্তুরাইজেশন করার পরও কক্ষ তাপমাত্রায় রাখলে নষ্ট হয়ে যাওয়ার কারণ কি। এটা 35 আসছিল, 41 আসছিল, 46 আসছে। 47-এ না আসতে আবার 50-তেও আসতে পারে। দূষিত ও পানযোগ্য পানির বৈশিষ্ট্য লিখুন। 35 এবং 41তম বিসিএস এর প্রশ্ন। পানযোগ্য পানির বৈশিষ্ট্যগুলো আগে দেখি। দেখতে পরিষ্কার হবে, গন্ধহীন হবে, কোনো জীবাণু থাকবে না, আর্সেনিক বা অন্য খনিজ গ্রহণযোগ্য মাথায় থাকবে। আর দূষিত পানির বৈশিষ্ট্য হচ্ছে এটি স্বাদ, বর্ণ এবং গন্ধ নষ্ট হয়, কারণ হচ্ছে এখানে বিভিন্ন ধরনের অপদ্রব্য মিশ্রিত থাকে, বিভিন্ন রোগ জীবাণু থাকে, বিভিন্ন ধরনের খনিজ পদার্থ গ্রহণযোগ্য মাত্রার অধিক পরিমাণে থাকে। তারপর 40তম বিসিএস এর প্রশ্ন, 4টি পানিবাহিত রোগের নাম লিখুন। ভাইরাস ঘটিত পানিবাহিত রোগ হচ্ছে পোলিও, হেপাটাইটিস এ, ভাইরাল ডায়রিয়া। এগুলো সবগুলো হচ্ছে ভাইরাসজনিত রোগ, ভাইরাসজনিত পানিবাহিত রোগ। পোলিও, হেপাটাইটিস এ, ভাইরাল ডায়রিয়া। তাহলে ব্যাকটেরিয়া ঘটিত পানিবাহিত রোগ কোনগুলো? কলেরা, আমাশয়, ডায়রিয়া, টাইফয়েড ইত্যাদি। আর্সেনিক কি? পানিতে কিভাবে আর্সেনিক দূষণ ঘটে? বেসিক্যালি আর্সেনিকের সাথে অক্সিজেন যুক্ত হয়ে আর্সেনিক উৎপন্ন হয়। এই যে উপকূলীয় অঞ্চলে গভীর নলকূপে ভূগর্ভস্থ পানি অধিক ব্যবহৃত হলে পানি নোনা হওয়ার প্রবণতা বেড়ে যায় কেন? কারণ হচ্ছে অধিক ব্যবহারের ফলে ওই নলকূপের তলার স্তরের পানির ঘাটতি দেখা দেয়। পানির এই ঘাটতি পার্শ্ববর্তী নদী বা সমুদ্র থেকে পূরণ হয় বলে উপকূলীয় অঞ্চলে নলকূপের লবণাক্ত পানির প্রবণতা বেড়ে যায়। পাস্তুরাইজেশন অনেকবার রিপিট হয়েছে এই প্রশ্ন, তো 46 আসছে, খুব ইম্পর্টেন্ট। 47 আসতে পারে অথবা 50-তেও আসতে পারে। খাদ্যপণ্য বিশেষত পানীয় জীবাণুমুক্ত করার পদ্ধতি হচ্ছে পাস্তুরাইজেশন। খাদ্যপণ্য বা পানীয় জীবাণুমুক্ত করার পদ্ধতি হচ্ছে পাস্তুরাইজেশন। বিশেষ পদ্ধতিতে উচ্চ তাপমাত্রা প্রয়োগ করে এই কাজটি করা হয়। অর্থাৎ উচ্চ তাপমাত্রা প্রয়োগ করে জীবাণুমুক্ত করাকে হলো পাস্তুরাইজেশন। 1865 সালে ফরাসি রসায়নবিদ লুই পাস্তুর পাস্তুরাইজেশন উদ্ভাবন করেন। দুধ এবং মদ সংরক্ষণে এই পদ্ধতি উদ্ভাবিত হলেও এখন অনেক পণ্য সংরক্ষণে এই পদ্ধতি ব্যবহৃত হচ্ছে। যেভাবে পাস্তুরাইজেশন ব্যবহার করা হয়, উচ্চ তাপমাত্রায় নিয়ে জীবাণু ধ্বংস করতে গেলে পানীয়ের স্বাদ, গন্ধ এবং পুষ্টিমান নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। এই জন্য নির্দিষ্ট তাপমাত্রায় জীবাণু ধ্বংস করার পর দ্রুত শীতল করতে হয়, আর উচ্চ তাপমাত্রায়ও বেশি সময় রাখা হয় না। দুধের ক্ষেত্রে 63°C বা 63°C তাপমাত্রা প্রয়োগ করে 30 মিনিট রাখতে হবে। 72°C তাপমাত্রা প্রয়োগ করলে 15 সেকেন্ড রাখতে হবে। রেখে 7°C তাপমাত্রায় শীতল করতে হবে। সহজভাবে পড়ি আমরা। 63°C তাপমাত্রায় 30 মিনিট ফোটাতে হবে। এরপর হচ্ছে 7°C তাপমাত্রায় শীতল করতে হবে।
আচ্ছা, এরপর এই প্রশ্নটা 46 এ আসছিল, পাস্তুরাইজেশনে নষ্ট হয়ে যায় কেন কক্ষ তাপমাত্রায় রাখার পরও। পাস্তুরাইজেশন পদ্ধতিকে দুধকে 63 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 30 মিনিট ফোটাতে হয় এবং পরবর্তীতে 60 ডিগ্রি সেলসিয়াস 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শীতল করে সংরক্ষণ করতে হয়। কিন্তু কক্ষ তাপমাত্রা হচ্ছে 20 থেকে 25 ডিগ্রি, যা দুধ সংরক্ষণের তাপমাত্রা থেকে অনেক বেশি, অর্থাৎ 60 ডিগ্রি সেলসিয়াস থেকে 7 থেকে 20 থেকে 25 ডিগ্রিটা অনেক বেশি। তো এই জন্য পাস্তুরাইজেশন করার পরও কক্ষ তাপমাত্রায় রাখলে দুধ নষ্ট হয়ে যায়। পরবর্তী পর্বে আমরা খাদ্য ও পুষ্টি অর্থাৎ ফুড ও নিউট্রিশন চ্যাপ্টারটা দেখব। ধন্যবাদ।